দশম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আমরা প্রায়শই একটি স্লোগান শুনতে পাই, যুদ্ধ নয় শান্তি চাই। রচনাও লিখতে হয়, প্রবন্ধ লিখতে হয়। এই যে শান্তিকামী মানুষেরা দেশে দেশে সমগ্র বিশ্বে যুদ্ধের বিরুদ্ধে স্লোগান তোলে, কিন্তু একদল মানুষ আছেন যারা সেই রক্তপিচ্ছিল পথ ধরেই এগোনোর চেষ্টা করেন। দেহকে পদদলিত করে রক্ত ঝরিয়ে তাদের অগ্রগমন, ক্ষমতাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা এগিয়ে যান। রণদামামা বেজে ওঠে, যুদ্ধের হুঙ্কার আমরা প্রায় শুনতে পাই। এই বুঝি যুদ্ধ লেগে গেল, আমাদেরকে আতঙ্কিত করে, শঙ্কিত করে। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, তার যে প্রভাব, তার ভয়ঙ্কর রূপ কি ছিল তা আমরা জানতে পারি। আমি এই যুদ্ধের যে ভয়ঙ্করতা, যুদ্ধবাজ মানুষদের কথা তোমাদের কাছে বললাম, তার একটাই কারণ। আজ আমরা যে কবিতাটা পড়ব, যুদ্ধ বিরোধী কবিতা, তোমাদের পাঠ্যক্রমের মধ্যে আছে। আমাদের খুব প্রিয় কবি, আধুনিক বাংলা কাব্যের একজন স্বনামধন্য কবি জয় গোস্বামী। সেই জয় গোস্বামীর লেখা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটি সামগ্রিকভাবে যুদ্ধ বিরোধী কথা এর মধ্যে বলা আছে। জয় গোস্বামী সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়, আগে একটু বলে নিই, তারপরে আমি কবিতার মূল কথাগুলো সম্পর্কে আলোচনা করব। তারপরে পাঠ্য অংশের মধ্যে গিয়ে আমি যেমন প্রত্যেকটা শব্দ ধরে, পংক্তি ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সেটাই আমি করব। অর্থাৎ আমরা যেটা দেখতে চাই, এই যে কবিতার মধ্য দিয়ে জয় গোস্বামীর যে মনন, জয় গোস্বামীর যে জীবন দর্শন কিভাবে ফুটে উঠেছে, সেটা জানতে গেলে কবি সম্পর্কে দু চারটি কথা একটু আমাদের আলোচনা করার দরকার আছে। এই জয় গোস্বামী, তার কবির জন্মদিন দিন 10-12 আগে গেল। এই নভেম্বর মাসেই তার জন্ম, 10 তারিখে। নভেম্বর মাসের 10 তারিখে জন্ম 1954 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দে 10 নভেম্বর তিনি কলকাতা শহরেই জন্মেছিলেন, কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহে তাকে রানাঘাটে চলে যেতে হয়েছিল। রানাঘাট শহর তোমরা জানো সবাই। সেই রানাঘাটেই তার বেড়ে ওঠা, স্কুল জীবন, কবিতা লেখা, কবিতা প্রকাশিত হওয়া ইত্যাদি। তার মা শিক্ষিকা ছিলেন, বিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন, মায়ের কাছ থেকে উৎসাহ পাওয়া এবং তার যে কবি সত্তা, এই সমাজের মধ্যে থেকে আমাদের ছোট ছোট দুঃখ, জীবন যন্ত্রণা, চাওয়া পাওয়া, প্রেম, প্রতিশ্রুতি, যন্ত্রণা, বিয়োগ, ব্যথা, এই সমস্ত কিছুই তিনি যেমন দেখেছেন, তেমন দেশকালের কথাও কিন্তু ভেবেছেন। যে রাষ্ট্রের উন্নতি অবনতি, যুদ্ধবাজদের যে রক্তচক্ষু, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, সব কিছুই তিনি কিন্তু খুব নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন তিনি বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে। এবং বিভিন্ন কবিতায় তা তিনি প্রকাশ করেছেন, বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। কলকাতায় তিনি আসতেন এবং সেই লোকাল ট্রেনে চেপে তিনি আসতেন কলকাতা শহরে, কলেজ স্ট্রিট অঞ্চলে ঘোরাফেরা, বন্ধুদের সঙ্গে কাব্যচর্চা, পত্রিকার দপ্তরে যাওয়া, এই সমস্ত কাজের পরে
সন্ধেবেলায়, রাত্রেবেলায় আবার সেই রানাঘাট লোকাল ধরে তিনি ফিরে যেতেন। এই যে পথ পরিক্রমা, মানুষের মধ্যে থেকে মানুষের সঙ্গে চলাচল করে যে উপলব্ধি, যে রসদ তিনি সংগ্রহ করতেন, তা কিন্তু তিনি তার কাব্যে প্রকাশ করতেন। আমরা সেই বনগা লোকালে চাল নিয়ে যাওয়া, চালের বস্তা নিয়ে আমরা দেখি সেই মাসি পিসির কথা তিনি বলেছেন। তারপরে তিনি সেই অবিবাহিতা খিটখিটে স্বভাবের সেলাই দিদিমণির জীবন যন্ত্রণার কথাও তুলে ধরেছেন তার কবিতায়। আবার সেই ফেরিওয়ালার কথা তিনি যেমন তার কবিতায় বলেছেন। আবার যুদ্ধবাজদের যে ভয়ঙ্কর মানসিকতা, তার বিরুদ্ধে যে সঙ্গীত, গান, আমাদের মননশীলতা, উন্নত মানসিকতা, ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদে সামিল হওয়া, এসব কথাও তিনি কিন্তু তার কবিতার মধ্যে বলেছেন। আমরা জয় গোস্বামীর আজকে যে কবিতাটি পড়ব, সেই কবিতাটির মধ্যেও কিন্তু যুদ্ধবাজদের বিরুদ্ধে কবির যে মননশীলতা, তার যে চিন্তন, তার যে ভাবনা, তারই কিন্তু তিনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তোমরা সবাই জানো, পেন ইজ মাইটিয়ার দেন সোর্ড, যে কলম তরবারির থেকেও কখনো কখনো শক্তিশালী হয়ে ওঠে, ভূমিকা পালন করে। আমরা কাজী নজরুল ইসলামকে দেখেছিলাম যে তার যে লেখনী, তার যে প্রকাশ ভঙ্গিমা, সেটা ছিল তীব্র। কিন্তু আমরা জয় গোস্বামীর লেখনীতে দেখব তিনি কিন্তু খুব নম্রভাবে, তিনি বিনম্রভাবে, তিনি খুব মৃদুভাবে তার কিন্তু বলিষ্ঠ মতামতকে প্রকাশ করেছেন বিভিন্ন আঙ্গিকে। জয় গোস্বামীর যে লেখন পন্থা পদ্ধতি, তার যে মুন্সিয়ানা, এইখানেই কিন্তু তিনি অনন্য। তিনি খুব তীব্রভাবে প্রতিবাদ করেছেন কোথাও, এমন নয়। তার মননশীলতা, তার মানসিকতা, সেই বিষয়গুলোই ফুটে উঠেছে সমস্ত তার কবিতার মধ্যে দিয়ে। খুব নম্রভাবে, বিনম্র চিত্তে, মৃদু ভাবে তিনি উপস্থিত করছেন, কিন্তু গূঢ় তত্ত্ব, গভীর বিষয়, তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে ওই মৃদু ভাবে প্রকাশিত শব্দবন্ধে। এই কবিতার মধ্যেও আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তিনি সঙ্গীতকেই সেই প্রতিবাদের মূল উপজীব্য করেছেন, হাতিয়ার করেছেন। তিনি অস্ত্র ফেলে দিতে বলছেন, অস্ত্র ত্যাগ করতে বলেছেন। গান সেখানে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, গান মানুষকে আনন্দ দেয়, প্রতিবাদ করতে শেখায়। গানের যে ভূমিকা, সে ভূমিকাকেই কিন্তু এখানে তিনি প্রয়োগ করেছেন। ছোট্ট কবিতা, অন্তমিল আছে, 3টি স্তবক আছে, 5টি পংক্তি, প্রথম স্তবকে, দ্বিতীয় স্তবকে 5টি পংক্তি, তৃতীয় স্তবকে 7টি পংক্তি, 17 পংক্তির কবিতা। তিনি অন্তমিল, এখানে ছন্দের যে মিল আমি পড়াতে গিয়ে তোমাদের বলবো, সেটা তিনি দেখিয়েছেন। কিন্তু কবিতার মধ্যে খুব সুন্দরভাবে তিনি যুদ্ধবাজদের বিরুদ্ধে যে প্রতিবাদ, গানের বর্ম, গানের বর্ম পরে, অর্থাৎ গান আমাদের প্রতিরোধ শক্তি গড়ে তুলবে, তিনি অবহেলায় বুলেট তাড়াতে পারেন। হাজার হাতে পায়ে, অর্থাৎ গণ আন্দোলনের কথা বলেছেন, জনজোয়ারের কথা বলেছেন। সেই যুদ্ধবাজদের বিরুদ্ধে গণ আন্দোলন আমরা গড়ে তুলতে পারি এবং গান গাইতে গাইতেই আমরা মিছিল করতে পারি, সেই যুদ্ধবাজদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হতে পারি। তার কথাই কিন্তু এই কবিতার সূচনা লগ্নে কবি বিশেষভাবে বলেছেন। এই গান আমাদের হৃদয়কে মথিত করে, আমাদের সত্তাকে জাগ্রত করে।
মাথার উপরে সেই চিল শকুনের আনাগোনা, অর্থাৎ সেই রক্তলিপ্সু যুদ্ধবাজদের কথা, ক্ষমতা লোভী, সাম্রাজ্য লোভী, মসনদ লোভী, সিংহাসন লোভী, অর্থাৎ এই লোভের বশবর্তী হয়ে তারা সমস্ত শক্তিকে কুক্ষিগত করতে যারা চান, তারাই তো যুদ্ধটা বিভিন্ন আঙ্গিকে হয়। যুদ্ধ মানেই শুধু যে বহিঃশত্রুর আক্রমণ তা নয়, যুদ্ধ প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে বিভিন্ন আঙ্গিকে যুদ্ধ, পরিবারে, সমাজে, রাজ্যে, দেশে, বিভিন্ন রাষ্ট্রে। এই যে ব্যাপ্তিটা, পুকুরের মধ্যে একটা ঢেল যদি ফেলা যায়, তাহলে তার বৃত্তটা আস্তে 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 বড় হতে হতে অনেক বড় হয়, তারপরে মিলিয়ে যায়। এই যুদ্ধের যে ধারণাটা, সেটাও ঠিক তাই। যুদ্ধ প্রতি মুহূর্তে নিজের সঙ্গেই নিজের যুদ্ধ হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে যে সত্তা, তার মধ্যেই যুদ্ধ হয়। যে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিজেদের সঙ্গে নিজেরা যুদ্ধ করি। অর্থাৎ যুদ্ধর বিষয়টা কিন্তু শুধুমাত্র যে গোলা বারুদ কামান এসব নিয়ে যুদ্ধ তা নয়, সবকিছু মিলেমিশে যুদ্ধ। এখানে সেই যুদ্ধবাজদের যে লেলিহান শিখা, অর্থাৎ চিল শকুনের আনাগোনা, তিনি চিল শকুনের সঙ্গে তাদের তুলনা করেছেন যুদ্ধবাজদের। সেখানে কবি বলছেন তার শুধু একটি কোকিল আছে, অর্থাৎ কোকিল বলতে সেই সঙ্গীত, সেই গানের প্রতীক। তিনি সেই রূপক, প্রতীক, সাংকেতিকতা, এ সমস্ত বিষয় তার কবিতার মধ্যে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ব্যঞ্জনা আছে কবিতার মধ্যে। তিনি সেই গানকেই সেই আক্রমণের বিরুদ্ধে হাতিয়ার করতে চান। গানই আমাদের পারে সেই সভ্যতার শীর্ষে পৌঁছে দিতে, মানব সমাজকে, মানব জীবনকে, মানবতাকে জাগ্রত করে ঐক্যবদ্ধ করতে, এক সূত্রে গ্রথিত করতে। গানের সুতোয় আমরা যেন বিভিন্ন মানুষেরা ফুল, আর গানের সুতোয় আমরা সবাই গ্রথিত। এইভাবেই কবি কল্পনা করেছেন, কবি ভেবেছেন, তিনি তার প্রতিবাদ আন্দোলন করেছেন। তিনি সেই বর্মকে, যদি আমরা যুদ্ধের বর্ম, যুদ্ধের পোশাক খুলে রাখি, তাহলে গান সেই ঋষি বালকের মতো। ঋষি বালকের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ অন্তর যার পরিশুদ্ধ, এবং অন্তরকে শুদ্ধ করতে কিন্তু গানই আমাদের সাহায্য করে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। কিংবা সেই গানের ভেলায় আমরা ভাসতে ভাসতে আমরা সেই সুদূরে পাড়ি দিই, কল্পনার ডানায় ভর দিতে পারি। সঙ্গীত মূর্ছনা আমাদেরকে আনন্দ লোকে নিয়ে যায়, আমরা স্বপ্ন দেখতে শিখি। অর্থাৎ গানের শক্তিতেই আমরা বলিয়ান হব, আমরা অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামে সামিল হব না। যুদ্ধ বিরোধী এই যে মানসিকতা, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি চাই, এই যে ধ্যান ধারণা, সেটা কিন্তু খুব মৃদু ভঙ্গিতে কিন্তু সুতীব্র বলিষ্ঠভাবে কবি এই ছোট্ট তার কবিতা যে অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতার মধ্যে প্রকাশ করেছেন। আশা করি আমি মূল বিষয়বস্তুটি তোমাদের কাছে রাখতে পারলাম। এবার আমি পাঠ্য অংশে যাব। সেখানে আমি পাঠ্য অংশে শব্দ ধরে ধরে, পংক্তি ধরে ধরে পড়িয়ে দেব। এই কবিতাটি তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ পাতার পোশাক, সেই পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 1997 সালে পাতার পোশাক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল, 1997 খ্রিস্টাব্দে। পাতার পোশাক, সেই পাতার পোশাক বিখ্যাত কাব্যগ্রন্থ, তারই অন্তর্ভুক্ত আমাদের পাঠ্য অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটি। আমি পাঠ্য অংশে গিয়ে তোমাদের যেমন প্রতিদিন বুঝিয়ে দিই, তেমনই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবারও তোমরা সঙ্গে থাকবে। আর শব্দের অর্থ আমি তোমাদের কাছে লিখে দেবো। এখানে বিশেষ সেরকম শব্দ নেই যেটা তোমরা বুঝতে পারবে না, তবু 2-4টি শব্দ যদি পাই আমি লিখে দেব। আর মূল যে কথাটি যেটা তোমাদের কাছে বললাম, আমি রাখলাম, সেটিও লিখে দেওয়ার একটু চেষ্টা করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটি যদি মাথায় রাখো, কবিতাটি শব্দ ধরে ধরে, পংক্তি ধরে ধরে যেভাবে বুঝিয়ে দেবো, তোমরা মাথায় রাখো।
বুঝে নাও এবং মূল কথাটি যদি অধিগত করতে পারো, তাহলে এই কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তর আসুক না কেন তোমরা অবলীলায় উত্তর করতে পারবে। সেটা এমসিকিউ হোক, এসএকিউ হোক, ব্যাখ্যাধর্মী 3 নম্বরের যে প্রশ্ন আসে সেটা হোক, কিংবা বিশ্লেষণধর্মী প্রশ্ন 5 নম্বরের যেটা আসে সেটাও লিখতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস। তোমরা সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। এতক্ষণ ধরে তোমাদের কাছে আমি যা বললাম আশা করি বুঝতে পেরেছ। এবার আমি পাঠ্য অংশে আসছি। সাহিত্য সঞ্চয়ন, তোমাদের যে পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন বইয়ের 122 পৃষ্ঠা। 122 পৃষ্ঠায় দেখো আছে, আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করছি সেই কবিতাটি আছে অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান, এবং ছবিটিও বেশ তাৎপর্যপূর্ণ। সেই ঋষি বালকের ছবি দেওয়া আছে, মাথায় গোঁজা ময়ূর পালক, আর পাশে তার ডান দিকে বাঁদিকে অস্ত্রগুলো ফেলে রাখা আছে। বেশ সুন্দর ছবি। অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী লিখেছেন, এবং তোমাদের আমি একটু আগেই বললাম যে 1997 খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর যে বিখ্যাত কাব্যগ্রন্থ পাতার পোশাক, সেই পাতার পোশাক কাব্যগ্রন্থেরই একটি বিশিষ্ট কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। এবার এই যে কবিতাটি আমি বলেছি প্রথমে 5টি পংক্তি আছে প্রথম স্তবকে, দ্বিতীয়তেও তাই, আর তৃতীয় স্তবকে 7টি পংক্তি আছে। এবার কবিতার দিকে তাকিয়ে দেখো যে পায়ে পায়ে, দাঁড়াই তারাই। এবার 5 নম্বরটা যেহেতু বেজোর, সেখানে তার সঙ্গে মেলানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয় স্তবকেও দেখো দুটো খড়কুটো, গায়ে চিল। ও এখানে একটা ভুল হয়েছে, সেটি হচ্ছে প্রথম স্তবকে 5টি পংক্তি, দ্বিতীয় স্তবকে 6টি পংক্তি, আর তৃতীয় স্তবকে 7টি পংক্তি, এইভাবে এগিয়েছে। এইটা একটু তোমরা সংশোধন করে নিও, দেখে নিও যে প্রথম স্তবকে 5টি পংক্তি, দ্বিতীয় স্তবকে 6টি পংক্তি, তৃতীয় স্তবকে 7টি পংক্তি, 5, 6, 7 এভাবে এগোনো হয়েছে। অর্থাৎ প্রথম স্তবকে দেখো অন্তমিল আছে পায়ে পায়ে, তৃতীয় এবং চতুর্থ পংক্তিতে দাঁড়াই তারাই, তারপরেরটা বেজোর। কিন্তু দ্বিতীয় স্তবকে সেখানে দেখা যাচ্ছে দুটো কুটো প্রথম দ্বিতীয় স্তবক পংক্তিতে, এবং তারপরে গায়ে সেখানে কিন্তু তার সঙ্গে দেখা যাচ্ছে মিলটা আছে, ষষ্ঠ পংক্তির মিল আছে উপায়ে। আর তারপরে চতুর্থ এবং পঞ্চম সেখানে চিল এবং কোকিল। এই যে মুন্সিয়ানা, এই যে ছন্দের খেলা, এটা কিন্তু জয় গোস্বামী বরাবর করে থাকেন, এবং তিনি স্তরে স্তরে যেমন করে সিঁড়ি ভাঙে 5, 6, 7 এইভাবে তিনি এগিয়েছেন এখানে। এবং অন্তমিলের ব্যবহারটাও কিন্তু একটু এখানে বিশিষ্টভাবে তিনি উপস্থাপন করেছেন, সেইটাই আমি তোমাদের কাছে বোঝাতে চাইছি। আর শেষ যে স্তবক সেখানে 7টি পংক্তি আছে, সেখানেও বেজোর দেখবো আমরা পংক্তি, যেহেতু অন্তমিল শেষের দিকে হবে না হয়তো, দেখা যাক। পায়ে গায়ে, তৃতীয় স্তবকের প্রথম পংক্তি দ্বিতীয় পংক্তি পায়ে গায়ে, তারপরে তৃতীয় এবং চতুর্থ পংক্তিতে বালক পালক, ময়ূর পালক। তারপরে দেখো তারপরের যে পংক্তি পঞ্চম পংক্তি, সেইখানে কিন্তু গান, তার সঙ্গে তিনি মেলাননি। অর্থাৎ এই যে একটু ভেঙে দেওয়া বিষয়টাকে। তারপরে আবার ষষ্ঠ এবং সপ্তম বেশ গায়ে এবং পায়ে, এইখানে আবার মিলিয়েছেন। তাহলে এই যে পর্যায়টা ছন্দের ক্ষেত্রে, এইটাও কিন্তু লক্ষণীয় বিষয়। যদিও তোমাদের 10ম শ্রেণীর ক্লাসে এই পর্যায়ে ছন্দ নিয়ে কোনো প্রশ্ন আসে না, কিন্তু উচ্চ পর্যায়ের যে লেখাপড়া সেখানে কিন্তু এই যে ক্রম, এটা নিয়েই একটা গবেষণা হতে পারে যে জয় গোস্বামীর এই যে ছন্দ ব্যবহার এবং এই যে সরে যাওয়া 5, 6, 7 পংক্তি 3টি স্তবকে তিনি ব্যবহার করেছেন, এবং অন্তমিলের ক্ষেত্রেও তিনি প্রত্যেকটা স্তবকে একটু বৈচিত্র্য এনেছেন।
এইটাও কিন্তু আলোচ্য বিষয়। এটা তোমাদের একটু আমি দৃষ্টি আকর্ষণ করলাম এই পর্যন্ত। শুধু মনে রাখবে, আমি তোমাদের যখন বলেছিলাম তখন দ্বিতীয় স্তবকেও আমি 5টি পংক্তির কথা বলেছিলাম, কিন্তু 5টি নয়, ওটা 6টি পংক্তি হবে। অর্থাৎ 17টি নয়, 18টি পংক্তি আছে পুরো কবিতাতে। অর্থাৎ 5, 6, 6, 5, 11 আর 7 শেষ স্তবকে মোট 18টি পংক্তি আছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায়। যদি এমসিকিউতে প্রশ্ন হিসেবে আসে, মাল্টিপল চয়েস অফ কোয়েশ্চেন যাকে বলে, বহু বিকল্পীয় প্রশ্ন, যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় পংক্তি সংখ্যা 15, 16, 17, 18, তাহলে আমাদের কিন্তু বেছে নিতে হবে 18। এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এইবার আসি কবিতার মধ্যে। বিষয়বস্তু তো তোমাদের কাছে আগেই আমি সামগ্রিকভাবে বলেছিলাম, এবার আরেকটু বলে নি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। আরেকটি জিনিস আমি তোমাদের খেয়াল করতে বলবো, যেহেতু তোমাদের সামনে 122 পৃষ্ঠায় কবিতাটি রাখা আছে, কোন রকম দেখো পংক্তির শেষে ছেদ জ্যোতির কিন্তু ব্যবহার নেই, পংক্তির শেষে নেই, একদম শেষ পংক্তিতে ডট ডট দেওয়া আছে, কিন্তু বাকি ক্ষেত্রে পংক্তির মাঝে কিন্তু শুধুমাত্র কমা বা হাইফেন ব্যবহার করা হয়েছে। এছাড়া কিন্তু আর কোনো পংক্তির শেষে কোনো ছেদ জ্যোতির ব্যবহার কবি করেননি। তাহলে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। এখানে বুলেট শব্দের অর্থ তোমরা সবাই জানো, গুলি। আর বর্ম, এটা আত্মরক্ষা করার জন্য যে দেহের আবরণ, সেটাকে আমরা বলি বর্ম। কবি জয় গোস্বামী এই কবিতার মধ্যে, আমি গোড়াতেই বলেছি যে যুদ্ধ বিরোধী একটা ভাব আনার চেষ্টা করেছেন, যুদ্ধ বিরোধী কথা বলেছেন, তিনি অস্ত্র ফেলার কথা বলেছেন। এই যে অস্ত্র শক্তির বিরুদ্ধে যে জাগ্রত জনশক্তির জয়, সেটা তিনি ঘোষণা করেছেন শুরুতেই। আমি এখন হাজার হাতে পায়ে, হাজার হাতে পায়ে বলতে গণজোয়ারের কথা বলছেন, গণ আন্দোলনের কথা বলছেন, জনশক্তির কথা বলেছেন, তাদেরকে নিয়ে, যে মানবতার বিরুদ্ধে যারা ভাবে যুদ্ধ মানে কিন্তু মানবতার বিরুদ্ধে একটা বিষয়, যে আমাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য অস্ত্র দিয়ে আসবে না, মানবতার মধ্য দিয়ে আসবে, ভালোবাসার মধ্য দিয়ে আসবে। যুদ্ধই কিন্তু পৃথিবীর শেষ কথা বলে না, যুদ্ধ দিয়ে কোনো সমাধান হয়নি, আলোচনা করেই সমাধান করা সম্ভব। কাজেই এই সংঘবদ্ধ যে জনশক্তি, জনগণের আন্দোলন, সেটাকেই কিন্তু কবি এই কবিতার প্রথম স্তবকের মধ্যে বলেছেন। এবং হাত নাড়িয়ে বুলেট তাড়াই, মানে হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর কথাটার অর্থটা কি? অর্থাৎ মানুষের যদি শুভ বোধ, যুদ্ধবিরোধী মানসিকতা আমরা জাগ্রত করতে পারি, মানুষের ঐক্যবদ্ধ থাকার মানসিকতা তৈরি করতে পারি, তাহলে কিন্তু যে একতার মন্ত্রে তারা দীক্ষিত হয়ে, একত্রিত হয়ে, গানকেই তারা হাতিয়ার করে সেই যুদ্ধবাজদের যে আক্রমণ, যুদ্ধবাজেদের যে গুলি গোলা বুলেট, সব কিছুকে আমরা অবলীলায় অবহেলায় দূরে সরিয়ে দিতে সক্ষম হব। এটাই হচ্ছে প্রথম স্তবকের মধ্যে কবি বলেছেন। এবার দ্বিতীয় স্তবকে আসি। দ্বিতীয় স্তবকে 6টি পংক্তি আছে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। আমি তোমাদের একটু আগেই ব্যাখ্যা বিশ্লেষণ করেছি যে গান তো জানি একটা দুটো, কবি বলছেন আমার সীমিত পুঁজি, আমার বেশি গান আমার পুঁজিতে নেই,
সামান্য কয়েকটা গান আমার জানা আছে, সেটাকেই আমি খড়কুটোর মতো আঁকড়ে ধরি, শেষ অবলম্বন হিসেবে আঁকড়ে ধরে আমি রক্ত মুছি শুধু গানের গায়ে। অর্থাৎ যাবতীয় যে সন্ত্রাস, যে রক্তক্ষরণ, যে রক্তপিচ্ছিল পথ ধরে যুদ্ধবাজদের যে অগ্রগমন, সেই পথে আমি গানকে শুধু হাতিয়ার করে অবলম্বন করে আমি আমার জীবনকে, আমার সভ্যতাকে, আমার সমাজকে বাঁচানোর চেষ্টা করি। গানের গায়ে রক্ত মোছার কথা যখন কবি বলছেন, সেটা আসলে কিন্তু সঙ্গীতকে অবলম্বন করেই বাস্তব জীবনের সমস্ত হিংসা, দেশ, বিবাদ, কলহ, বিপর্যয় থেকে মুক্তির কথাই কিন্তু কবি বলতে চেয়েছেন। এবং এই যে মাথায় কত শকুন বা চিল, অর্থাৎ আগ্রাসী যে মানুষ, যে যুদ্ধবাজ যে সমস্ত মানুষ, সাম্রাজ্য লোভী যে সমস্ত মানুষ, ব্যক্তি এবং সাম্রাজ্য লোভী শক্তি, তাদের বিরুদ্ধে কবি এই মন্তব্যটা কিন্তু করেছেন। এবং কবি দেখছেন যে যারা সম্পদকে কুক্ষিগত করতে চায়, একটা সাম্রাজ্যকে নিজের করতলগত করতে চায়, তারা যুদ্ধ খেলায় মেতে ওঠে। সেই যুদ্ধ খেলা এবং মনুষ্যত্বকে, মানবতাকে কিন্তু তারা নস্যাৎ করে, মানুষকে তারা অবজ্ঞা করে, মানুষের রক্তেই তাদের হাত কিন্তু রাঙা হয়ে ওঠে। তারা তাদের লক্ষ্যে পৌঁছে, তাদের যে ঈপ্সিত লক্ষ্য অর্থাৎ সম্পদকে আহরণ করা, রাষ্ট্রকে কুক্ষিগত করে রাষ্ট্রের উপরে তাদের কায়েমি স্বার্থকে জারি রাখা, সেটাই কিন্তু তারা করেন। এবং এই মানুষদের যে লোভ লালসা, তাকে তিনি রূপকের মধ্য দিয়ে ব্যঞ্জিত করেছেন এই কবিতায়, শকুন এবং চিলের মধ্য দিয়ে। শকুন এবং চিলের ভূমিকাটা নিশ্চয়ই সবার জানা আছে। আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কবি বলছেন আমার তো সামান্য পুঁজি, শুরুতেই তিনি বলেছেন একটা দুটো গান, সেই অস্ত্রের বিরুদ্ধে তিনি সেই গানকেই ধারণ করবেন। এবং সেই কোকিল হচ্ছে যেন আমাদের সমস্ত ধ্বংসের পৃথিবীর বিরুদ্ধে গিয়ে শান্তির কথা শোনাবে। কোকিলের কণ্ঠস্বর সুমধুর, সেই সুমধুর কণ্ঠে সুরের মূর্ছনা ছড়িয়ে সে অন্যায়ের বিরুদ্ধে, যুদ্ধবাজেদের বিরুদ্ধে, ধ্বংসের বিরুদ্ধে একটা মূল্যবান স্বাক্ষর রেখে যাবে। আসলে অন্যায়ের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে যেন সুন্দরের প্রতিষ্ঠা ঘটানোর মধ্য দিয়েই কবি শান্তি চান, এবং সেটা কোকিলের মধ্য দিয়ে সেটা ব্যঞ্জিত করেছেন। এখানে প্রতীকের ব্যবহার কবি করেছেন। এবার চলে আসি শেষ স্তবকে, যেখানে 7টি পংক্তি আছে। আবারও সেই তিনি ঘুরে ফিরে বলছেন, শুরুতে তিনি যেটা বলেছেন সেই কথাই তিনি আবার বলেছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। অর্থাৎ তিনি অস্ত্রকে পরিত্যাগ করতে বলেছেন। যারা ক্ষমতালিপ্সু মানুষ, সাম্রাজ্যলোভী মানুষ, নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রতিষ্ঠিত করার জন্য যারা বদ্ধপরিকর, মানুষের রক্তের বিনিময়ে, সভ্যতাকে ধ্বংসের বিনিময়ে, সেই সমস্ত মানুষেরা যারা অস্ত্র তুলে নেয়, যাদের সেই অস্ত্রের লেলিহান শিখায় একটা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। অস্ত্র হিংস্রতার প্রতীক, অস্ত্র ধ্বংসের প্রতীক। কিন্তু কোনো সভ্যতার ক্ষেত্রে মানুষের পৃথিবীতে আজ অস্ত্রের কোনো প্রয়োজন আছে বলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করেন না, কবিও মনে করেন না, সঙ্গত কারণেই। তাই কবির এই রচনা, কবির এই কবিতা, কারণ সভ্যতার বিকাশে, সভ্যতার উন্নয়নে অস্ত্রের কোনো ভূমিকা নেই। তার পরিবর্তে কবি গানের কথা বলেছেন। গান সুন্দরের প্রতীক, আমাদের হৃদয়কে পবিত্র করে। গানের ধারায় আমরা আনন্দ পাই, গানের স্রোতধারায় আমরা পবিত্র হই। তাই কবি অস্ত্র বর্জন করে জীবন যুদ্ধের হাতিয়ার করতে বলেছেন গানকেই। এই গানের উপর ভরসা করেই, গানের ভেলায় ভাসতে ভাসতেই আমরা সভ্যতার শীর্ষে পৌঁছে যাই, পৌঁছে যাব। তাই কবি বলছেন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। যে তিনি যে বিভিন্ন আঙ্গিকে যে গানের কথা বলেছেন, সেই গান হচ্ছে ঋষি বালকের মতো স্নিগ্ধ, ঋষি বালকের মতো পবিত্র, যার হৃদয়ে আন্তরিকতা আছে, ভালোবাসার বন্ধন আছে।
সেই গান আর ঋষি বালক এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই কারণে ঋষি বালকের সঙ্গে তিনি এই যে গানের যে আন্তরিকতা, গানের মধ্য দিয়ে যে আমাদের হৃদয়ের উষ্ণতা, আবেগ, নিবিড়তা, সবটাকেই তিনি ঋষি বালকের সঙ্গে তুলনা করেছেন। গান রূপী যে ঋষি বালক, তার মাথায় ময়ূরের পালক গোজা। অস্ত্রের বিরুদ্ধে ঋষি বালকের যে ছবিটা তিনি এখানে এঁকেছেন, সেই ছবির মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদের যে হিংসা, দেশ, তার বিরুদ্ধে যে পবিত্রতা, অন্তঃশুদ্ধিকরণ, তার কথাই কিন্তু বলেছেন যে হিংস্র পৃথিবীর বিরুদ্ধে যেন ঋষি বালক সেই পবিত্রতার মূর্ত প্রতীক। এখানেও প্রতীকের রূপকের ব্যবহার হয়েছে। তার যে ময়ূর পালক, মাথায় গোজা, ময়ূর পালক কেন গোজা? প্রশ্ন জাগবে যে ময়ূর পালকের কথা তিনি কেন বললেন। এই ময়ূর পালক গোজার মধ্য দিয়ে তিনি মানব প্রেমের কথাই বলেছেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরেও আমরা ময়ূর পালককে গোজা দেখি, যে মানব প্রেমের কথা যিনি বলেছেন, প্রেমলীলার কথা যিনি বলেছেন, সেই মানব প্রেমের শাশ্বত সত্য নিহিত আছে সেই ঋষি বালকের মধ্যে এবং তার মাথায় গোজা ময়ূর পালকের মধ্যে। কাজে হিংসা নয়, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে, দেশ গায়ে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অর্থাৎ মানুষের মধ্যে যেতে হবে, পাড়া গায়ে যেতে হবে। আর গান এমন একটা বিষয়, এমন একটা জিনিস যে মানুষে মানুষে, ধনী দরিদ্র, অট্টালিকায় যারা বসবাস করেন কিংবা পর্ণকুটিরে যারা বসবাস করেন, সবার মধ্যে বিভাজন কিন্তু দূর করে দেয়। মানুষের সঙ্গে মানুষের যেমন সংযোগ সাধিত হয় গানের মধ্য দিয়ে, সে তেমন প্রকৃতির সঙ্গেও কিন্তু মানুষের মেলবন্ধন ঘটায় সঙ্গীত, গানের মূর্ছনা। তাই আমরা দেখেছি গানের বিভিন্ন আঙ্গিক, ভাওয়াইয়া, ভাটিয়ালি, বিভিন্ন লোকসঙ্গীতের মূর্ছনায় আমরা একে অপরের কাছে পৌঁছে যাই, মানব প্রেমের বন্ধনে আবদ্ধ হই। এই প্রেমের কথাই কবি বলেছেন, অস্ত্রের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার হবে গান। তাই যুদ্ধ বিরোধী এই কবিতার মধ্য দিয়ে কবি জয় গোস্বামী প্রকৃত সত্য বিষয়টিকে খুব মৃদুভাবে কিন্তু সুতীব্র আঙ্গিকে রূপকের আশ্রয়ে প্রকাশ করেছেন। আশা করি তোমাদের কাছে আমি বোঝাতে পারলাম। আমি শব্দের অর্থ লিখে দিচ্ছি, মূল কথাটিও লিখে দেওয়ার চেষ্টা করছি, আর কিছু প্রশ্ন আমি যেমন দিই তেমন দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে ক্লাস